আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আশা করি গত ক্লাসের টপিকসগুলো তোমরা সবাই ভালো করে পড়েছো এবং লিখে সবাই প্র্যাকটিস করেছো। তো আজকে আইসো আমরা কিছু নতুন টপিকস নিয়ে আসছি তোমাদের সাথে একটু আলোচনা করি। তো এসো আমরা আজকে দেখি যে আজকে আলোচ্য বিষয়গুলো কি রয়েছে। আজকের ক্লাসে আমরা জানতে পারবো যে টপিকসগুলো এটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। তোমরা দেখবে যে এইগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, বোর্ডের পরীক্ষাগুলোতে আসে। তো দেরি না করে এসো আমরা আজকে বিষয়গুলো আমরা জেনে নিই এবং খুব ভালো করে শিখবো। আমরা 100% মনোযোগী থাকবো, আমি কথা দিচ্ছি। ক্লাসে তোমরা 100% সফলতা পাবে, তোমরা বুঝতে পারবে ক্লাসটি। তো দেখো এখানে আমরা তিনটা টপিকস আসলে আলোচনা এখানে রেখেছি, বাট এই তিনটা টপিকসের মধ্যে আরো কিছু আলোচনা রয়েছে, সেটি আমি আলোচনা করব। তো দেখো এখানে প্রথমে বলা হয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। ডাইমার বলতে এখানে দুটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড একসাথে যুক্ত হয়ে Al2Cl6 গঠন করে। তো ডাইমার কিভাবে গঠন করে সেই বিষয়গুলো আমরা জানবো। তারপরে আছে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়। আমরা এটা সবাই জানি যে পরিবেশে কার্বন ডাই অক্সাইড রয়েছে 0.03%। এটি অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন পদার্থ। আমরা এটা আসলে বলছি যে কেন, কারণ কার্বন এবং সিলিকন দুটি একই গ্রুপের সদস্য। তো এদের ধর্ম একই রকম হওয়ার কথা ছিল, যেহেতু একই গ্রুপের সদস্য কার্বন এবং সিলিকন, কিন্তু এইটা আসলে ভিন্ন ধর্ম প্রদর্শন করতে গিয়ে একটা গ্যাসীয়, কার্বন ডাই অক্সাইড নরমালি গ্যাসীয় থাকে, আর সিলিকন ডাই অক্সাইড কি থাকে, সিলিকন ডাই অক্সাইড কঠিন পদার্থ। আমরা বালি সবাই চিনি, বালি। তো বালি কেমন থাকে? কঠিন থাকে না? কঠিন অবস্থায় থাকে। তার এর বন্ধনের গঠন থেকে মূলত আমরা এটা ব্যাখ্যা করব। আর কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়। তার কার্বন টেট্রাক্লোরাইড পানি আদ্র বিশ্লেষিত হয় না, অর্থাৎ পানিতে এটি আদ্র বিশ্লেষিত হয় না বা ভাঙে না। কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কেন, এটার ব্যাখ্যা আমরা শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমি দুইটা টপিকস আলোচনা করব। যদিও আমরা এখন আলোচনা করতেছি পর্যাবৃত্ত ধর্ম, বাট আমরা এর পরবর্তীতে রাসায়নিক বন্ধন আমরা আলোচনা করব এই অধ্যায়ে। বাট রাসায়নিক বন্ধনের কিছু বিষয় আমাদের একটু জানতে হবে। তা আমরা একটা বন্ধন সম্পর্কে জানবো। সমযোজী বন্ধন আমরা সবাই চিনি, নবম দশম শ্রেণীতে আমরা পড়েছি যে অধাতু পরমাণুসমূহের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি সমযোজী বন্ধন। অধাতু পরমাণুসমূহের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আমরা বলি কি? সমযোজী বন্ধন। এখন এই সমযোজী বন্ধন কথাটা আসলে আমরা বুঝি ইলেকট্রন শেয়ার হলেই হয় সমযোজী বন্ধন, এবং সেখানে অধাতু সময়ের মধ্যে সমযোজী বন্ধন হয়ে থাকে। বাট কখনো কখনো ধাতু এবং অধাতুর মধ্যেও সমযোজী বন্ধনের কিছু বৈশিষ্ট্য থাকে, যাকে আমরা ধাতু দ্বারা অধাতুর পোলারায়ন বলে থাকি। পোলারায়ন কি তাহলে ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে না? পোলারায়ন দেখো, ফাজানের একটা নিয়ম আছে, ফাজান, বিজ্ঞানী ফাজান, যে একটা ক্যাটায়ন যখন একটা অ্যানায়নের নিকটে আসে, হ্যাঁ, অ্যানায়নের এখানে নিউক্লিয়াস থাকে আমরা জানি। একটা ক্যাটায়ন যখন একটা অ্যানায়নের নিকটে আসে, তখন ক্যাটায়নের ধনাত্মক চার্জটা অ্যানায়নের ধনাত্মক চার্জকে, অর্থাৎ নিউক্লিয়াস বিকর্ষণ করে থাকে। তাহলে ক্যাটায়নটি এই অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করে, আর এই ক্যাটায়নের ধনাত্মক চার্জ অ্যানায়নের ঋণাত্মক যে ইলেকট্রন মেঘ, এই ইলেকট্রন মেঘকে আকর্ষণ করে থাকে। তাহলে কি হয়? এই ক্যাটায়ন ইলেকট্রন মেঘকে কি করছে? আকর্ষণ করছে। অ্যানায়নের ইলেকট্রন মেঘকে আকর্ষণ করছে, অর্থাৎ ইলেকট্রন মেঘটা ক্যাটায়নের দিকে সরে আসে। ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের এই যে ইলেকট্রন আকর্ষণ করার যে প্রবণতা বা ইলেকট্রন সরে আসার যে ঘটনাটা ঘটে, এটাকে বলা হয় মূলত পোলারায়ন। কি বলে? পোলারায়ন বলা হয়, পোলারায়ন।
তাহলে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন গুলো যখন দুই পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি জায়গায় চলে আসে মূলত, তখন কি হয়, এই যে ইলেকট্রন, অ্যানায়ন ইলেকট্রন, এই পরমাণু এবং এই পরমাণু এরা শেয়ারের একটা সুযোগ পায়। ঠিক আছে, তাহলে কি হলো ব্যাপারটা, যে আমরা জানি যে ক্যাটায়ন আর অ্যানায়ন এদের মধ্যে অলওয়েজ থাকে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কি, একটা পরমাণু ইলেকট্রন দিয়ে দিবে আর একটা পরমাণু ইলেকট্রন নিয়ে নেবে, এবং তাদের মধ্যে ইলেকট্রন শেয়ারের কোনো ঘটনা ঘটবে না। কিন্তু দেখা যাচ্ছে যে যে সমস্ত আয়নিক যৌগে ক্যাটায়নের ধনাত্মক চার্জ বেশি থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে পোলারায়ন ঘটনাটা ঘটে থাকে। পোলারায়নটা আবার এখানে আয়নিক বন্ধনের একটা বিপরীত অবস্থা বলতে পারি আমরা, অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া হচ্ছে পোলারায়ন। তো পোলারায়নটা হচ্ছে যে এই ক্যাটায়নটি অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে, বাট ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। এই আকর্ষণ আর বিকর্ষণের কারণে ইলেকট্রনগুলো এই অ্যানায়নের পরিমণ্ডল মানে সম্পূর্ণভাবে না থেকে ক্যাটায়নের দিকে খানিকটা সরে আসে। তো এই ইলেকট্রনগুলো যখন সরে আসে, তখন ক্যাটায়নটা কি করে, ওই অ্যানায়নের ইলেকট্রনকে শেয়ার করার একটা পরিবেশ সৃষ্টি করে ফেলে, অর্থাৎ শেয়ার করতে পারে। তো শেয়ার করতে পারে যে ঘটনাটা হয়, এটাকে বলা হয় হচ্ছে পোলারায়ন। মূলত এটা সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের একটা সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া। তাহলে আমরা নিশ্চয়ই এত সময় বুঝে গেছি যে পোলারায়ন ব্যাপারটা কি। যদিও আমাদের এই ডাইমার গঠনে পোলারায়নের ব্যাখ্যা নেই, কিন্তু পোলারায়ন আলাদাভাবে, পোলারায়ন কি এটা আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। তো পোলারায়ন আমরা শিখে ফেললাম একই সাথে। এখন আরেকটা ব্যাপার আমরা একটু জানবো, সেটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন তো আমরা শিখেছি নবম দশম শ্রেণীতে, আমরা আয়নিক বন্ধন শিখেছি, কিন্তু সন্নিবেশ বন্ধন আমরা হয়তো নাম শুনেছি, বাট খুব ভালোভাবে শিখি নাই। সন্নিবেশ বন্ধনটা আমরা একটু জানার চেষ্টা করব। এই সন্নিবেশ বন্ধন এটা এক ধরনের সমযোজী বন্ধন, সমযোজী সন্নিবেশ বন্ধন। এটা সম্পূর্ণ নামটা হচ্ছে সমযোজী সন্নিবেশ বন্ধন। তাহলে সন্নিবেশ বন্ধনটা কি? আমরা জানি যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয় আয়নিক বন্ধন, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয় সমযোজী বন্ধন, যখন দুইটা পরমাণু ইলেকট্রন সরবরাহ করে থাকে সমযোজী বন্ধনে। কিন্তু এই সন্নিবেশ সমযোজী বন্ধনটা হচ্ছে সেই বন্ধন যে বন্ধনে দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণু ইলেকট্রন সরবরাহ করবে, বাট দুটি পরমাণু ইলেকট্রন শেয়ার করবে। তাহলে ব্যাপারটা কেমন হইল, একটি পরমাণু ইলেকট্রন সরবরাহ করবে, অপর পরমাণু কোনো ইলেকট্রন সরবরাহ না করেও সেটা কি করবে, শেয়ার করবে। যেমন আমরা দেখি অ্যামোনিয়ার ক্ষেত্রে, এই নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া ইলেকট্রন রয়েছে। তো এই অ্যামোনিয়া যদি কোনো ক্যাটায়নের কাছে আসে, ধরো আমরা এখানে H+ দিলাম, তো H+ এর কাছে যদি অ্যামোনিয়া আসে, তো অ্যামোনিয়া কি করবে, এই এক জোড়া ইলেকট্রন এটা শেয়ার করবে, হ্যাঁ, অর্থাৎ দিতেও পারবে এটা, বাট নিজে আবার শেয়ারও করবে, হ্যাঁ, এই নাইট্রোজেন পরমাণু। তো এই এক জোড়া ইলেকট্রন দিয়ে এটা, খেয়াল করে দেখো, এটা একটা তীর চিহ্ন ব্যবহার করেছি আমরা, হ্যাঁ। তো এইটা যে বন্ধনটা গঠন করে মূলত এক জোড়া ইলেকট্রন দিয়ে, অর্থাৎ শেয়ার করে একটা ইলেকট্রন দিয়ে, তো এই বন্ধনকে আমরা বলে থাকি সন্নিবেশ বন্ধন। এটা যেহেতু শেয়ার হয়, সুতরাং আমরা এটার আরেকটা নাম দিয়ে থাকি যে সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এই বন্ধনটা সম্পর্কে আমরা একটু ধারণা নিব। সন্নিবেশ সমযোজী বন্ধন, এটিও খুব ইম্পর্ট্যান্ট একটা বন্ধন, একটা সংজ্ঞা। আমরা এটা পরবর্তীতে আমরা আবার আলোচনা করব, বাট আমরা সবাই এখন শিখে নিব যে সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি। এখন আমরা দেখি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসলে ডাইমার গঠন করে কি করে। হ্যাঁ, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গঠন আমরা যদি দেখি, Al, আমরা যদি এভাবে এটাকে এভাবে লিখি, দেখো তিনটা ক্লোরিন পরমাণু, আর এখানে আমরা একটা অ্যালুমিনিয়াম লিখি, যেটাতে হচ্ছে আমরা এইভাবে তিনটা ক্লোরিন পরমাণুকে দেখাতে পারি। হ্যাঁ,
এভাবে আমরা তিনটা ক্লোরিন পরমাণুকে দেখাই। দেখো আমরা একটু খেয়াল করলে দেখবো যে এইখানে ক্লোরিন অ্যালুমিনিয়াম পরমাণু, কেন্দ্রীয় যে অ্যালুমিনিয়াম পরমাণু, তিনটা ক্লোরিন পরমাণুর সাথে এখানে বন্ধন আকারে আছে, অর্থাৎ এখানে বন্ধনী ইলেকট্রন, এখানে অ্যালুমিনিয়ামের এখানে একটা, এখানে একটা বন্ধন ইলেকট্রন, অর্থাৎ এখানে তিন জোড়া, অর্থাৎ 6টা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে এখানে ইলেকট্রন রয়েছে 6টা, অর্থাৎ অষ্টক এটা অপূর্ণ অবস্থায় আছে, এটাকে বলা হয় অসম্পূর্ণ অষ্টক। তো এই অসম্পূর্ণ অষ্টক থাকার কারণে এটা কি করে, এটা এক জোড়া ইলেকট্রন অলওয়েজ হচ্ছে নিতে চায়, কারণ এখানে হচ্ছে ইলেকট্রন ঘাটতি রয়েছে। খেয়াল করে দেখো এটা তো ইলেকট্রন, এটা একই ধরনের যৌগ, দুইটাই তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা তো ইলেকট্রন ঘাটতি রয়েছে। আর আমরা জানি যে ক্লোরিনের 3 জোড়া হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। আমরা এক জোড়া দিয়ে দেখাচ্ছি, আমরা এটা না দেখাই, জাস্ট আমরা এই শেয়ারেরটাই দেখাবো। এখানে এক জোড়া ইলেকট্রন আমি দেখাচ্ছি, বাকি আরো ইলেকট্রন রয়েছে 2 জোড়া, অর্থাৎ 3 জোড়া ইলেকট্রন রয়েছে, সে একটা দিয়ে হচ্ছে বিক্রিয়া করেছে বিজোড়টা দিয়ে, এবং আরো 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। তো কি করে এই অ্যালুমিনিয়াম এই নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে এখানে হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠন করে, সন্নিবেশ বন্ধন গঠন করে এইভাবে এটা ডাইমার গঠন করে থাকে, অর্থাৎ একসাথে হচ্ছে 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত হয়ে Al2Cl6 গঠন করে থাকে। তো এই ডাইমার গঠনটার কারণ হচ্ছে কি বলতো? ডাইমার গঠন করার একটা কারণ হচ্ছে যে এই অ্যালুমিনিয়াম পরমাণুটা এটা হচ্ছে পোলারায়ন সৃষ্টি করে। পোলারায়ন সৃষ্টি করে মানে এখানে অ্যালুমিনিয়ামের, আমরা জানি যে অ্যালুমিনিয়ামের ক্যাটায়ন হচ্ছে কি অ্যালুমিনিয়াম 3+। এই অ্যালুমিনিয়াম 3+ এর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হচ্ছে ক্লোরিনের যে ঋণাত্মক ইলেকট্রনগুলোকে তার নিউক্লিয়াসের দিকে টেনে নিয়ে আসে, অর্থাৎ এক্ষেত্রে একটা পোলারায়ন ঘটে থাকে। পোলারায়ন ঘটনাটা ঘটার কারণে এটা এই যে নিঃসঙ্গ ইলেকট্রন, এই নিঃসঙ্গ ইলেকট্রনটা অ্যালুমিনিয়ামের সাথে হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠন করে। তো এইভাবে সন্নিবেশ বন্ধন গঠিত হয়ে এটা ডাইমার গঠন করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে তোমরা এই ডাইমার গঠনটা বুঝতে পেরেছো সবাই। এখন আমরা আলোচনা করব যে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন পদার্থ। আসলে এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। দেখো কার্বন ডাই অক্সাইড, আমরা একটু ইলেকট্রন বিন্যাসে চলে যাই, কার্বন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস একটু দেখব। 1s2 2s2 2px 2py 2pz। আমরা এখানে এভাবে আমরা এভাবে একবারে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা দেখাই দিই কার্বনের। আর অক্সিজেনে দেখি 1s2 2s2 2px 2py 2pz, এখানে 2 1 1। তো আমরা দেখি স্বাভাবিক অবস্থায় যে একটা কার্বন পরমাণুতে 4টি বিজোড় ইলেকট্রন রয়েছে, অর্থাৎ বন্ধনিক ইলেকট্রন এখানে 4টি। আর এখানে আমরা দেখতে পাই যে এখানে বিজোড় ইলেকট্রন রয়েছে হচ্ছে 2টি, অর্থাৎ একটি কার্বন পরমাণু 2টা অক্সিজেন পরমাণুর সাথে 2 জোড়া ইলেকট্রন শেয়ার করে। খেয়াল করে দেখো, এখানে এক জোড়া ইলেকট্রন, এখানে 2টা দিয়া একটা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, আর এই 2টা দিয়া আবার আরেকটা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অক্সিজেনের, এখানে খেয়াল করো, এখানে অক্সিজেনের হচ্ছে 2টা ইলেকট্রন আর কার্বনের 2টা ইলেকট্রন। আমরা ডট দিয়ে বোঝানো হয়েছে কার্বন ইলেকট্রনকে, অক্সিজেন ইলেকট্রনকে আমরা এখানে ক্রস দিয়ে বোঝাইছি। তাহলে এই পাশেও সেম ঘটনা ঘটে। তো এখানে দেখা যাচ্ছে যে এটি ইলেকট্রন জাস্ট শেয়ারের মাধ্যমে এখানে সমযোজী বন্ধন গঠন করে, আর এটা সরলরৈখিক হয়ে থাকে এর গঠনটা। তো এটা যেহেতু সমযোজী বন্ধনের মাধ্যমে এই যৌগটা গঠিত হয়, এখানে অন্য কোনো বন্ধন এখানে থাকে না, এখানে দেখা যায় না। তো এরা একক অণু হিসেবে অবস্থান করে থাকে। আর সমযোজী যৌগের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। তো কার্বন ডাই অক্সাইড এর
স্ফুটনাঙ্ক এটা গলনাঙ্ক হয়ে থাকে -56°C। হ্যাঁ, এটা দেখা যায়। তো এটা একক অণু হিসেবে অবস্থান করে থাকে বলে স্বাভাবিক অবস্থায় এটি হচ্ছে গ্যাসীয় অবস্থায় অবস্থান করে। হ্যাঁ, তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে এর সরলরৈখিক হয়ে থাকে, এর আকারটা হচ্ছে সরলরৈখিক, আর এদের কোণের মান হচ্ছে 180°। অক্সিজেন, কার্বন অক্সিজেন, এই বন্ধন কোণের মান হচ্ছে 180° হয়ে থাকে। এখন আমাদের আসলে একই গ্রুপের মৌল কার্বন এবং সিলিকন। তো কার্বনের অক্সাইড হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, কারণ এটা সমযোজী বন্ধন থাকে, একক অণু হিসেবে অবস্থান করে। এটা হচ্ছে অন্য কোনো বন্ধন এখানে থাকে না। আর সমযোজী বন্ধনের একটা বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে, তাই এটা স্ফুটনাঙ্ক খুবই কম হয়, -56°C হয়ে থাকে। তবে কার্বন ডাই অক্সাইডের বিশেষ রূপ আছে, আমরা জানি যে আমরা কার্বন ডাই অক্সাইডকে দেখেছি যে উচ্চ চাপে এটা ড্রাই আইস হিসেবে তৈরি করা, ড্রাই আইস হিসেবে আমরা দেখে থাকি। তো সেটা হচ্ছে ব্যতিক্রমী। আমরা কার্বন ডাই অক্সাইড নরমালি যেটা জানি সেটা গ্যাস হিসেবে থাকে, কিন্তু সিলিকন ডাই অক্সাইড আসলে কঠিন পদার্থ কেন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সিলিকন ডাই অক্সাইড আসলে একক অণু হিসেবে থাকতে পারে না, এটা হচ্ছে একটা পলিমার যৌগ। পলিমার কি? পলিমার হচ্ছে SiO2, এখানে N সংখ্যক এখানে বোঝানো হয়েছে। আমরা জানি যে পলিমার হলো যে একসাথে 10 থেকে প্রায় 10,000 অণু একত্রে অবস্থান করে যে অবস্থাটা প্রাপ্ত হয় তাকে আমরা বলে থাকি পলিমার। তো এই সিলিকন ডাই অক্সাইড এটা একক অণু হিসেবে থাকতে পারে না, এটা হচ্ছে পলিমার শিকলে থাকে, পলিমার গঠন করে। তো পলিমারে এটা কিভাবে থাকে দেখো তো, এখানে সিলিকনে আমরা দেখি যে একটা সিলিকন অক্সিজেনের সাথে দুই পাশে দুইটা অক্সিজেন, এবং এই পাশে অক্সিজেন, এই পাশে অক্সিজেন, এখানে আবার সিলিকন, আমরা এইভাবে দেখাতে পারি। আমরা এভাবে জাস্ট বোঝার জন্য দিই, এখানে অক্সিজেন। তো এভাবে মূলত হচ্ছে এভাবে গঠিত হয়ে থাকে, এই পাশে আমরা অক্সিজেন দিতে পারি। তো দেখা যাচ্ছে কি একটা সিলিকন পরমাণু 4টা অক্সিজেন পরমাণুর সাথে এখানে হচ্ছে যুক্ত, সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়। তো এইটা ব্যাপারটা হলো কি, এটাও সমযোজী বন্ধন দ্বারা গঠিত, এটাও সমযোজী বন্ধন দ্বারা গঠিত, বাট এই ক্ষেত্রে হচ্ছে কি এখানে বহু সমযোজী বন্ধন এখানে একত্রে থাকে। এখানে একটা অক্সিজেন পরমাণু দুই পাশে দুইটা সিলিকন পরমাণুর সাথে হচ্ছে বন্ধন গঠন করে থাকে। হ্যাঁ, এখানে হচ্ছে এই ক্ষেত্রে যদি তোমাকে এই সমযোজী বন্ধনগুলো ভাঙতে হয় তাহলে একসাথে বহু সমযোজী বন্ধন ভাঙতে হবে, আর এই বহু সমযোজী বন্ধন ভাঙার জন্য তোমাকে অনেক বেশি তাপমাত্রা প্রয়োগ করতে হবে। তো এই কারণে মূলত হচ্ছে এই সিলিকন ডাইঅক্সাইড এটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। তো দেখা যাচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এটা চতুস্থলিকীয় গঠন হয়। আমরা চতুস্থলিকীয় গঠনটা একটু দেখার চেষ্টা করব। এই হচ্ছে তোমার ধরো 3টা অক্সিজেন পরমাণু। হ্যাঁ, তো এখানে ধরো এই আরেকটা সিলিকন এখানে যুক্ত করব, আমরা আরেকটা সিলিকন যুক্ত করে এখানে আবার আমরা এরকম ভাবে অক্সিজেন পরমাণুর মাধ্যমে আমরা দেখাতে পারবো। দেখো খেয়াল করে, তো এটা একটা চতুস্থলক, খেয়াল করো। তো এখানে দেখা যাচ্ছে যে এই দুইটা চতুস্থলক একটা অক্সিজেন পরমাণু দ্বারা যুক্ত হয়। তাহলে এই চতুস্থলকীয় ভাবে এই যে সিলিকন ডাইঅক্সাইডটা চতুস্থলকীয় গঠনের মাধ্যমে অবস্থান করে থাকে, এবং প্রত্যেকটা দুটি চতুস্থলক এই অক্সিজেন পরমাণু দ্বারা আবার যুক্ত। তাহলে এক্ষেত্রে বহু সমযোজী বন্ধন ভেঙে এই সিলিকন ডাইঅক্সাইডকে আলাদা করতে হয়, যা আসলে প্রকৃতপক্ষে সম্ভব হয় না। তাই এটা উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের পলিমার যৌগ হয়ে থাকে। এটা আমরা এইভাবে আমরা দিয়ে এখানে এল দিতে পারি, কারণ এখানে অনেকগুলো এরকম সমযোজী বন্ধনের মাধ্যমে এই সিলিকন ডাইঅক্সাইডটা থাকে। তাহলে আমরা উপরের এই যে আলোচনাটা করলাম, এই আলোচনার ভিত্তিতে আমরা কি বলতে পারি বলতো? এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড আসলে উচ্চ গলনাঙ্কের কঠিন পদার্থ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি যে এটা বুঝতে পেরেছি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ।
এখন তোমাদের যে আলোচ্য বিষয়, কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়। কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, এই আদ্র বিশ্লেষিত হওয়ার একটা মেইন কারণ হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। ফাঁকা ডি অরবিটাল আমরা একটু খেয়াল করে দেখি। কেন্দ্রীয় পরমাণু, আমরা এখানে কার্বন টেট্রাক্লোরাইড একটু খেয়াল করে দেখি যে কার্বন টেট্রাক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি বলতো, কার্বন। আর সিলিকন টেট্রাক্লোরাইডে কার্বন কেন্দ্রীয় পরমাণু সিলিকন। তাহলে সিলিকন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু সিলিকনের ক্ষেত্রে আমরা দেখব যে এর ইলেকট্রন বিন্যাসটা কেমন। সিলিকন হচ্ছে 14, সিলিকন 14 1s2 2s2 2p6 3s2 আর 3p2, হ্যাঁ 14। এখন দেখো এখানে 3d বলে একটা অরবিট, যদিও অরবিটাল রয়েছে বাট কোনো ইলেকট্রন যায়নি। হ্যাঁ, আসলে এই ডি অরবিটাল থাকার কারণে এটা হচ্ছে মূলত আদ্র বিশ্লেষিত হয়ে থাকে। তো এটা ফাঁকা অরবিটাল 3d তে আমরা জানি যে 10টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু আসলে কার্বন টেট্রাক্লোরাইডে যে কার্বনের ইলেকট্রন বিন্যাস একটু আগে আমরা দেখলাম, দ্বিতীয় শক্তি স্তরে আছে, এর চতুর্থ স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। আর কার্বন এই সিলিকন টেট্রাক্লোরাইডে সিলিকন হচ্ছে চতুর্থ স্তর, আমরা জানি তৃতীয় শক্তি স্তর। তো তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটাল ফাঁকা থাকে, এই কারণে সেখানে হচ্ছে সে নিঃসঙ্গ ইলেকট্রনকে সেখানে মানে থাকতে দিতে পারে, নিঃসঙ্গ ইলেকট্রন অবস্থান করতে পারে এইখানে। কিন্তু 2d বলে আসলে কোনো অরবিটাল নেই। হ্যাঁ, কারণ দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে কার্বনের সর্বশেষ শক্তি স্তর। তো সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটাল না থাকার কারণে দেখা যাচ্ছে যে সেটা আদ্র বিশ্লেষিত হতে পারে না। এবার আমরা এই আদ্র বিশ্লেষণের কৌশলটা আসলে দেখব। কার্বন টেট্রাক্লোরাইড হলে আমরা ক্লিয়ারলি সিদ্ধান্ত নিলাম কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হতে পারে না, অর্থাৎ পানির সাথে কার্বন টেট্রাক্লোরাইড বিক্রিয়া করে না। সো আমরা এটা বুঝতে পারলাম। এখন সিলিকন টেট্রাক্লোরাইড এটা পানির সাথে বিক্রিয়া করে, সেই বিক্রিয়াটা আমরা একটু দেখার চেষ্টা করব। সিলিকন টেট্রাক্লোরাইড বিক্রিয়া করে, দেখো এখানে সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড উৎপন্ন করে। সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে HCl উৎপন্ন হয় 4টি। একটু খেয়াল করে দেখি, এখানে 4টা ক্লোরিন 4টা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে এখানে 4টা HCl উৎপন্ন করে। এখন এর আসলে এই হচ্ছে মেইনলি বিক্রিয়া, বাট বিক্রিয়াটা কিভাবে হয় সেটা একটু দেখার চেষ্টা করব। আমরা এটা মুছে ফেলি। আমরা এখন এর কৌশলটা আসলে কোন কৌশলে সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় সেটা দেখার চেষ্টা করব। আমরা একটু ভালো করে জানবো, তারপরে আমরা নিজের আশা করি যে পারব। আমরা একটা পানি অণুকে এভাবে দেখাই, দেখো, আচ্ছা এভাবে দেখাই, আমরা এভাবে দেখাই পানি অণুটাকে, তাহলে আমরা বুঝতে পারবো। তো এই পানি অণুর এখানে হাইড্রোজেন পরমাণু প্রোটন হিসেবে চলে যাবে, আর এই ক্লোরিন পরমাণু এখানে বন্ধন সহকারে যদি চলে যায়, তো দেখা যাচ্ছে যে এই যে অক্সিজেন পরমাণু একজোড়া ইলেকট্রন এখানে থাকে, সেই একজোড়া ইলেকট্রন নিয়ে সেই একজোড়া ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে সিলিকনের সাথে, সিলিকনের যে ফাঁকা ডি অরবিটাল তার সাথে হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠন করে থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে OH যুক্ত হয়ে যাবে একটা, আর 3টা ক্লোরিন এখানে থেকে গেল, আর একটা কি হলো HCl উৎপন্ন হলো। তাহলে দেখো এখানে একটা ক্লোরিনকে একটা প্রোটন এখানে হচ্ছে নিয়ে গেছে বন্ধন সহকারে, একটা OH যুক্ত হয়েছে এখানে। তো এভাবে পর পর 4টা পানি এই ক্লোরিন এই সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে এখানে সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড উৎপন্ন করবে এবং 4টা HCl উৎপন্ন হবে। এভাবেই মূলত হচ্ছে এই কৌশলের মাধ্যমে সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিক্রিয়াটা বুঝতে পেরেছো যে কিভাবে আদ্র বিশ্লেষিত হয়ে সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড এবং 4টা HCl উৎপন্ন হয়। তো এই ছিল আজকে আসলে আমাদের
এই টপিকসগুলো। আশা করি যে আমার যে টপিকসগুলো আমি আজকে আলোচনা করেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।